মিশরীয় সভ্যতা উত্তর আফ্রিকার নীল নদের অববাহিকার সংকীর্ণ সমতল ক্ষেত্র মিশর নামে অভিহিত। মিশরের পূর্ব ও পশ্চিমে সুবিস্তৃত পর্বতমালা। খ্রিস্টপূর্ব ৫,০০০ বছর পূর্বে মিশরে নীল নদের অববাহিকায় মানুষ বসতি স্থাপন করে। প্রথমে মিশর দেশ ছিল অনুর্বর ও শুষ্ক, সেখানে কদাচিৎ বৃষ্টি হতো। বছরে একবার বন্যার প্লাবনে নীল নদের দুকুল প্লাবিত হতো। দীর্ঘ ৪ মাস এই প্লাবন স্থায়ী হতো। বন্যার প্লাবনে নীল নদের অববাহিকায় যে পলি জমা হতো তাতে কৃষিকাজ খুব সহজ হয়ে উঠত। মিশরবাসীগণ অতি প্রাচীনকাল থেকেই বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ নির্মাণের কৌশল আয়ত্তে আনে। বাঁধ তৈরি করে কৃষিকাজের জন্য পানি ঠেকিয়ে রাখত। বাঁধ তৈরির জন্য প্রয়োজন হতো সংঘবদ্ধ দলের। নীল নদের অববাহিকায় কৃষিকাজ, বাঁধ নির্মাণ, পানিসেচ ও বন্যা নিয়ন্ত্রণের জন্য গ্রামের মানুষ সংঘবদ্ধতা লাভ করে। প্রথমে এই সংঘবদ্ধতা ছিল যৌথ পরিবারের ন্যায়, তাকে বলা হতো নোম। খ্রিস্টপূর্ব ৫,০০০ বছর আগে মিশর নামে কোনো কেন্দ্রীয় রাষ্ট্র ছিল না। নীল নদের অববাহিকায় তখন ক্ষুদ্র বৃহৎ প্রায় ১৫০ নোমের অস্তিত্ব ছিল। প্রতিটি নোমেরই নিজস্ব টোটেম ছিল। নিজস্ব টোটেমের আচার অনুষ্ঠান অনুযায়ী নোম সংগঠনগুলোর সমাজ কাঠামো গড়ে উঠেছিল। পরবর্তী পর্যায়ে নোম সংগঠন থেকেই ক্ষুদ্র ক্ষুদ্র নগররাষ্ট্রের উৎপত্তি হয়। নবপলীয় যুগের শেষ দিকে নীল নদের অববাহিকায় কৃষির এত উন্নতি হয়েছিল যে উদ্বৃত্ত শস্যের উপর নির্ভর করে কারিগর, শ্রমিক ও পুরোহিত শ্রেণীর বিকাশ ঘটে। ফলে কারিগরগণ তামা ও ব্রোঞ্জ দিয়ে হাতিয়ার তৈরি করত, শ্রমিকরা বাঁধ নির্মাণের কাজ করত এবং পুরোহিতগণ ধর্মকর্ম পরিচালনা করত। তখন মিশরে নগর বিপ্লব ঘটে, কিন্তু নগর সভ্যতার যুগে কিছু মানুষ সমাজ সংগঠন পরিচালনায় এবং বিভিন্ন নির্মাণ কাজ পরিচালনার দায়িত্ব লাভ করে। আদিম সমাজে যারা জাদুকর, ওঝা, সর্দার প্রভৃতি ছিল, তাদের বংশধরেরাই সম্ভবত ক্রমশ সমাজ পরিচালনায় বিশেষজ্ঞ পুরোহিত হয়ে ওঠে। প্রাচীন পুরোহিতরাই ধর্মকর্ম পরিচালনা করত, অর্থনৈতিক পরিচালনার কাজও করত। সেকালে ধর্ম আচরণ ছিল অন্য সব কাজের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এই পুরোহিত শ্রেণী ও শাসকরা মিলে নগর সভ্যতার এক অভিজাত শ্রেণীর সৃষ্টি করে। প্রথম অবস্থায় অবশ্য এদের দায়িত্ব ছিল সমাজের উদ্বৃত্ত সম্পদের রক্ষণাবেক্ষণ এবং তার ভাগ বন্টনের ব্যবস্থা করা। ক্রমশ নগরের পরিচালকরা এসব উদ্বৃত্ত সম্পদের মালিক হয়ে দাঁড়ায়। এভাবে সমাজে ধর্ম বৈষম্য দেখা দেয়। নগরগুলো তখন রাষ্ট্রে পরিণত হয়। খ্রিস্টপূর্ব ৩,০০০ অব্দের দিকে মিশরের নোমগুলো দুটি রাজ্যে আবদ্ধ হয় এবং সমগ্র মিশর দুটি রাজ্যে ভাগ হয়। মেসকিস ও নীল নদের বদ্বীপ নিয়ে একটি অঞ্চল এবং দক্ষিণে আসওয়ান পর্যন্ত সমগ্র দক্ষিণ মিশর। খ্রিস্টপূর্ব ৩১০০ অব্দে দক্ষিণ রাজ্যের নরপতি ম্যানেসের অধীনে সমগ্র মিশর এক সাম্রাজ্য ছিল। মিশরীয় সভ্যতায় ৩টি কাল বিশেষভাবে লক্ষণীয়, যেমন পুরনো রাজতন্ত্র ৩১০০ থেকে ২২৭০ খ্রিস্টপূর্ব, মধ্যবর্তীকালের রাজতন্ত্র ২০৬০ থেকে ১৭৮৫ খ্রিস্টপূর্বাব্দ ও নতুন রাজতন্ত্র ১৫৮০ থেকে ১০৮৫ খ্রিস্টপূর্বাব্দ। মিশরীয় সভ্যতার পুরাণ রাজতন্ত্রের আমলে কৃষিই ছিল মিশরবাসীর জীবিকার একমাত্র অবলম্বন। অবশ্য অর্থনৈতিক উন্নতিকল্পে ফেরাও বহির্বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার করার প্রতি উৎসাহ প্রদান করে। মিশরে মধ্যবর্তীকালের রাজতন্ত্রের আমলে প্রদেশগুলো বিভক্ত হয়ে পড়ে। সামন্ত প্রভু ও পুরোহিতগণ প্রদেশগুলোর শাসনভার গ্রহণ করে। তখন এমন অবস্থা ছিল যে ফারাও রাজা হলেও সর্বক্ষেত্রে নিজের ইচ্ছাধীন ছিল না, তাকে নির্ভর করতে হতো সামন্ত নৃপতি ও পুরোহিতদের উপর। রাজপ্রতিনিধিরা সাধারণত সীমান্তের দিকে দেশগুলো শাসন করত। মিশরের বাকি অংশে প্রকৃতপক্ষে সর্বাসর্বা ছিলেন সামন্ত প্রভু ও পুরোহিতরা অনেক সময়ই ফারাওকে সিংহাসনচ্যুত করত। মিশরে সামন্ততান্ত্রিক কাঠামো যতদিন ছিল সে সময়ের মধ্যে ২৭টি রাজবংশের উত্থান পতন হয়েছে। খ্রিস্টপূর্ব অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে এশিয়া থেকে পশুপালক যাযাবর জাতি মিশর আক্রমণ করে সমস্ত মিশর দখল করে নেয়। আক্রমণকারীরা প্রায় ২০০ বছর ধরে মিশর শাসন করে। মিশরবাসী তাদের নামকরণ করেন হিক্স। হিক্স মানে বিদেশি। খ্রিস্টপূর্ব ১৬০০ অব্দে মিশরের দক্ষিণাংশের সীমান্ত নৃপতিরা থিবের রাজা আহমসি প্রথম এর নেতৃত্বে হিক্সদের পরাজিত করে নতুন রাজবংশ প্রতিষ্ঠা করেন। নতুন রাজবংশ ১৫৮০ খ্রিস্টপূর্ব পর্যন্ত স্থায়ী হয়েছিল। খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে অ্যাসমন দেবতার পুরোহিত তৃতীয় টিটমস জয় করেন। প্রচুর লুণ্ঠিত মাল মিশরে আসতে থাকে। রাজা ও পুরোহিত ছাড়াও সৈন্যরা এই লুণ্ঠিত দ্রব্যের ভাগ পায়।
লুণ্ঠিত মালামাল নিয়ে পুরোহিত ও সামরিক কর্মচারীদের মধ্যে কলহের সৃষ্টি হয়। থিবের পুরোহিত যখন দাবি করল যে অ্যাম্মনি শ্রেষ্ঠ দেবতা, তখন অন্য স্থানের পুরোহিতরা তাকে সমর্থন দেয়নি, কারণ প্রত্যেক পুরোহিতই নিজ নিজ দেবতার শ্রেষ্ঠত্ব দাবি করে। ফারাও অ্যামনিফিস তখন ঘোষণা করলেন যে সূর্য বা অ্যাটনি একমাত্র দেবতা এবং তিনি এটনের প্রতিনিধি। এটনের নিকট হতে তিনি নতুন নাম পেয়েছেন অ্যাখনিটন। অ্যামনিফিসের এই ঘোষণায় অন্যান্য পুরোহিতগণ ক্ষিপ্ত হয় এবং এর বিরুদ্ধে বিদ্রোহ ঘটায়। অ্যাখনিটনের মৃত্যুর পর মিশরে পুরোহিততন্ত্র আরও শক্তিশালী হয়ে ওঠে। মিশরের শেষ পরাক্রমশালী ফারাও ছিলেন তৃতীয় রামসেস। তারপরও অনেকে এই উপাধি গ্রহণ করে, কিন্তু তারা সঠিকভাবে এই নামের যোগ্য ছিল না। কিন্তু মিশর বেশিদিন ফারাওয়ের অধীনে ঐক্যবদ্ধ ছিল না। মিশর বহুভাগে বিভক্ত হয়ে পড়ে এবং খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মিশর সভ্যতার পতন ঘটে। মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্যাবলী: জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য ও স্থাপত্যে অপরিমেয় গৌরবের অধিকারী। মানব সভ্যতার লীলানিকেতন, বিশ্ব বাণিজ্য ও সংস্কৃতির সঙ্গমস্থল। মিশর সমহিমায় সমুজ্জ্বল হয়ে বিশ্ব ইতিহাস রচনায় নিজেকে করেছে সমৃদ্ধ। নীল নদের বহুমুখী অবদানে সিক্ত হয়ে মিশরে সূচিত হয় প্রাচীন সভ্যতার ভিত্তি, যা যুগ যুগান্তরে মানব সমাজ, সংস্কৃতি ও সভ্যতাকে দেখিয়েছে আলোকবর্তিতা। সভ্যতার অন্যতম পথিকৃৎ হিসেবে জ্বালিয়েছে দীপশিখা। কোনো একটি বিশুদ্ধ নরগোষ্ঠী মিশর সভ্যতার জনক নয়। মিশরে এসে মিশেছিল ককেশীয় নরগোষ্ঠীর ভূমধ্যসাগরীয় শাখা, আফ্রিকান, নিগ্রো ও লিবিয়ান এবং এশিয়ার সেমেটিক গোষ্ঠী। তবে নানা নরগোষ্ঠীর মিলনের ফলশ্রুতি হিসেবেই একটি সম্মিলিত জাতিরূপে মিশর সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাচীন শিক্ষা, সাহিত্য, দর্শন, কলা, স্থাপত্য, সংস্কৃতি ও সভ্যতার লীলাভূমি মিশর। মিশরীয় সভ্যতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ নিম্নে আলোকপাত করা হলো। স্বৈরতন্ত্র: মিশরীয় রাষ্ট্র চরম স্বৈরতন্ত্রের উজ্জ্বল নিদর্শন। রাষ্ট্রের অধিপতি ফারাও বংশানুক্রমিক রাজা। ফারাও ধর্মীয় ও রাজনৈতিক উভয়বিধ ক্ষমতার অধিকারী ছিল। তার ক্ষমতা শেষ ছিল না। তিনি একাধারে পার্থিব রাজা, ঈশ্বর ও পুরোহিত। রাজা নিজেকে সূর্য সন্তান এবং ঐশ্বরিক ক্ষমতার অধিকারী মনে করতেন। শক্তিমান ফারাও এর স্বৈরাচারী শাসনকে বলবৎ রাখতে মিশর এক জটিল কিন্তু সুদক্ষ আমলাতন্ত্র নির্ভর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছিল। কৃষি ও শিল্প: মিশরীয় সমাজ ছিল কৃষিভিত্তিক। কৃষিই মিশরীয় অর্থনীতির প্রধান অবলম্বন। নীতিগতভাবে ফারাও দেশের সমুদয় জমিজমার মালিক এবং সকল প্রজা তার দাস। জলসেচ ব্যবস্থা ছিল সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে। মিশর ক্ষুদ্র শিল্পেও যথেষ্ট উন্নত ছিল। প্রধানত তামা দিয়ে হাতিয়ার ও যন্ত্রপাতি তৈরি হতো। মিশরবাসী চামড়া তৈরি, কাচের কাজ ও এনামেল শিল্পের বেশ উন্নতি সাধন করেছিল। সমাজ ব্যবস্থা: মিশরীয় সমাজ শ্রেণী বিভক্ত সমাজ। সমাজের শীর্ষে রাজপরিবার, রাষ্ট্র ফারাও এর জমিদারের স্বরূপ। মিশরীয় সমাজ প্রধান তিনটি শ্রেণীতে বিভক্ত, যেমন উচ্চ শ্রেণী অন্তর্ভুক্ত হলো রাজপরিবার, পুরোহিত, কর্মচারী ও সামন্ত নৃপতি। মধ্যম শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল বণিক, কারিগর, শিল্পী ও কৃষক। নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল গরিব, মজুর, কৃষক, কারিগর ও কৃতদাস। উচ্চ শ্রেণীর লোকেরা বিলাসবহুল জীবনযাপন করত এবং নিম্ন শ্রেণীর লোকেরা মানবেতর জীবনযাপন করত। ফলে মিশরীয় সমাজে ধনী দরিদ্রের ব্যবধান ছিল ব্যাপক। কৃতদাসরা ছিল সকলের ঘৃণার পাত্র। কৃতদাস আর গবাদি পশুতে প্রভেদ ছিল না। সমাজে কৃষকের অবস্থা কৃতদাসের চেয়ে উন্নত ছিল না। ভূমিতে তাদের মালিকানা ছিল না। জমি চাষ ছাড়াও কৃষকদেরকে বেগার দিতে হতো। বিনা মজুরিতে তাদেরকে সরকারি পূর্তকর্ম, রাস্তা তৈরি, খাল কাটা, পিরামিড, মন্দির ও অন্যান্য কাজ করতে হতো। কিন্তু মিশরীয় সমাজে শ্রেণীবিভাগ অপরিবর্তনীয় ছিল না। যে কেউ নিজ কর্ম, মেধা ও প্রচেষ্টার ফলে নিচু শ্রেণী থেকে উচ্চ শ্রেণীতে যেতে পারত। রাজনৈতিক ব্যবস্থা: প্রাচীনকালে মিশরের টোটেম সমাজের বিকাশ থেকে প্রদেশগুলো গড়ে ওঠে। টোটেম সমাজ শিকারী জীবন ছেড়ে কৃষিকাজ আরম্ভ করে। কৃষি সমাজে উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করে রাষ্ট্রীয় প্রভু শক্তির উদ্ভব হয়। প্রাচীন মিশরে কয়েকটি গ্রাম নিয়ে এক একটি নোম বা নগরাষ্ট্র গড়ে উঠেছিল। নগরাষ্ট্রের মাঝামাঝি অবস্থানের কোনো গ্রামে যেখানে টোটেম দেবতা থাকেন সেখানেই সব গ্রামের উদ্বৃত্ত ফসল জড়ো করা হতো। সেখানে থেকেই পরিচালক মানুষেরা সব কাজের পরিকল্পনা গ্রহণ করত এবং কাজ সংঘটিত করত। কাজ অর্থ অবশ্য খাল কাটা, বাদ দেয়া ইত্যাদি। প্রথম যারা সর্দার ছিল তারাই ক্রমশ নোমের শাসক হয়ে দাঁড়ায়, কারণ সর্দারের হাতে অস্ত্র থাকায় এবং গ্রাম রক্ষার ভার তার উপর ন্যস্ত হওয়ায় সে ক্রমশ শক্তিশালী হয়ে উঠল এবং সমগ্র সমাজের উপর আপন কর্তৃত্ব প্রাধান্য বিস্তার করলো। এভাবে মিশর সামন্ত রাজ্যে পরিণত হয়। মিশরের সামন্ততান্ত্রিক কাঠামোর সকলের উপরে ছিল রাজা, তারপর সামন্ত, জমিদার ও মন্দিরের পুরোহিত। মিশরের রাজাকে বলা হয় ফারাও। ফারাও ছিল প্রভূত ক্ষমতার অধিকারী। ফারাও একাধারে পার্থিব রাজা, ঈশ্বর ও পুরোহিত। সেজন্য মিশরীয় সমাজকে বলা হতো পুরোহিত শাসিত সমাজ। মিশরের সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে রাজশক্তি নিয়ন্ত্রিত ছিল।
অর্থনীতি। মিশরীয় সমাজ ছিল কৃষিজীবী, মূলত কৃষিকে কেন্দ্র করে মিশরের অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছিল। উৎপাদন ব্যবস্থা মিশরে ছিল সামন্ততন্ত্রের মতো। জমির উপর সমগ্র সমাজের অধিকারের কল্পিত ধারণাকে টিকিয়ে রাখার জন্য প্রচার করা হতো জমির মালিক হচ্ছে নগর দেবতা বা সম্রাট ঈশ্বর। ফারাও তার অনুগত সামন্তদের ভূমিদান করত। ভূমিদাসরা সামন্ত প্রভুদের জমিতে কাজ করত। ভূমিদাস ছাড়াও মুক্ত কৃষকরা উৎপন্ন ফসলের এক পঞ্চমাংশ রাজকীয় শস্যাগারে কর হিসেবে জমা দিত। সংক্ষেপে বলা যায় যে মিশরের অর্থনীতি ও রাজনীতিতে মন্দির আর পুরোহিতের ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ। মিশরের নীল নদের বন্যার ফলে আবাদযোগ্য ভূমির উর্বরতা বৃদ্ধি পেত। সেজন্য প্রচুর গম, যব, জোয়ার, তুলা, আঙ্গুর, বার্লি, তরিতরকারি ইত্যাদি চাষ করা সহজ হতো। তাছাড়া কারিগরি দিক দিয়েও মিশর বেশ উন্নত ছিল। সেজন্য মিশরীয় সভ্যতার সাথে বহির্বিশ্বের বাণিজ্যের সম্পর্ক সম্প্রসারিত হয়েছিল। ব্যবসা বাণিজ্যেও মিশর ছিল সমৃদ্ধ। তারা প্রধানত নদী ও সমুদ্র পথে ব্যবসা বাণিজ্য করত। কাচের দ্রব্য, মৃৎপাত্র, উন্নত বস্ত্র, গম প্রভৃতি মিশরীয়রা বিদেশে রপ্তানি করত। ফলে অর্থনীতিতে সচ্ছলতা আসায় স্বর্ণ ও তামার টুকরোর সাহায্যে চালু হয় প্রতীক মুদ্রা। ধর্মীয় জীবন। ধর্ম মিশরের সমগ্র জীবনকে আচ্ছন্ন করে রেখেছিল। মিশরীয় সংস্কৃতির এমন কোনো দিক নেই যেখানে ধর্মের প্রভাব পড়েনি। মিশরের প্রত্যেক সম্প্রদায়ের স্থানীয় দেবতা ছিল, ফলে সেখানে অগণিত দেবতার সমাবেশ ছিল। তবে সকল সম্প্রদায়ে সৌর দেবতার বিশেষ প্রাধান্য ছিল। সূর্য দেবতা রে সমগ্র মিশরের শ্রেষ্ঠ দেবতা হিসেবে বিবেচিত হতো। তারা পুনর্জন্মে বিশ্বাসী ছিল, তাই মৃতদেহ মমি করে বিশাল আকারের সমাধি স্তম্ভে রাখা হতো, যেগুলোকে পিরামিড বলা হতো। তারা সমাধি মন্দিরে প্রয়োজনীয় আসবাবপত্র, অস্ত্রশস্ত্র, অলঙ্কার, মণিমুক্তা, নানা ধরনের খাদ্য পানীয় সরবরাহ করত। মিশরীয়দের মধ্যে টোটেম বিশ্বাস বিদ্যমান ছিল। তারা কোনো গাছপালা বা পশু পাখির নামে নিজের গোত্রের পরিচয় দিত। পরিবার ও বিবাহ। মিশরীয় সমাজ পরিবারে বিভক্ত ছিল এবং বিবাহ ছিল পরিবারের ভিত্তি। সেখানে একপত্নিক ব্যবহার প্রচলিত থাকলেও রাজপরিবার এবং অভিজাত শ্রেণীর লোকেরা একাধিক স্ত্রী ও উপপত্নী রাখতে পারত। বিবাহ বিচ্ছেদ কদাচিৎ ঘটত। রাজপরিবারের ভাই বোনের বিবাহ হতো, আর রাজা নিজের বোন এমনকি নিজের কন্যাকেও বিবাহ করতেন। রাজকীয় রক্তের বিশুদ্ধতা ও সিংহাসনের উত্তরাধিকার রক্ষার্থে এরূপ বিবাহ প্রচলিত ছিল। মিশরীয় সমাজে ও সম্পত্তির উত্তরাধিকার মায়ের দিক দিয়ে নির্ধারণ করা হতো এবং মায়ের মৃত্যুতে তার সম্পত্তি পেত কন্যা। শুধু সম্পত্তি উত্তরাধিকার নয়, সন্তানের বংশ গণনা করা হতো মায়ের দিক দিয়ে। মায়ের পরিচয়ে সন্তানের পরিচয় হতো। তবে মিশরীয় মাতৃতান্ত্রিক ব্যবস্থায় পুরুষের উপর স্ত্রী কর্তৃত্ব স্থাপিত হয়নি। স্বামী পরিবারের প্রধান। স্থাপত্য ও ভাস্কর্য। প্রাচীন মিশরে স্থাপত্য ও ভাস্কর্যের অভূতপূর্ব বিকাশ ঘটেছিল। স্থাপত্যের চরম নিদর্শন হলো পিরামিড ও ধর্মমন্দির। থিবের মন্দিরগুলো মিশরীয় স্থাপত্যের অন্যতম নিদর্শন। মন্দিরগুলোর নির্মাণ কৌশল রোমের স্থাপত্যের প্রতিফলিত হয়েছিল। স্থাপত্যের মতো মিশরের ভাস্কর্য ধর্মকে আশ্রয় করে গড়ে উঠেছিল। সমাধিস্তম্ভ ও মন্দিরের প্রবেশপথে বিরাট ভাস্কর মূর্তি স্থাপন করা হয়েছিল। ঈশ্বরের মূর্তিগুলোতে দেহ মানুষের, কিন্তু মাথাও জীবজন্তুর। অথচ স্ফিংস এর ক্ষেত্রে মূর্তিগুলোতে ভাস্কর জন্তুর দেহের উপর মানুষের মাথা বসিয়ে তৈরি করা হয়েছিল। জন্তুর দেহের উপর মানুষের মাথা স্থাপন করে ফারাও এর অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা ঘোষণা করা হয়েছিল। পিরামিড। মিশরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান হচ্ছে পিরামিড আবিষ্কার। পিরামিড পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি নিদর্শন। তারা নিজেদের কীর্তিকে চিরকাল ধরে রাখার জন্য মৃতদেহকে মমি করে পিরামিডের অভ্যন্তরে রেখেছিল। এই পিরামিডগুলো আজও তাদের সভ্যতার চিহ্ন বহন করে দাঁড়িয়ে আছে। মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম ছিল খুপু। এটির উচ্চতা ছিল 481 ফুট এবং ভিত ছিল 13 একর বিস্তৃত। এই পিরামিড নির্মাণে 20 লক্ষের বেশি চুনাপাথরের ব্লক ব্যবহৃত হয়েছিল। গ্রিক ঐতিহাসিকদের মতে 1 লক্ষ লোকের 20 বছরের পরিশ্রমে পিরামিড নির্মিত হয়েছিল। লিখন পদ্ধতি। মিশর মেসোপটেমিয়া থেকে ভাষা ধার করেছিল। সুমেরীয় লিপির অনুকরণে মিশরীয় লিপি কতিপয় ছবি দিয়ে শুরু হয়েছিল। মিশর চিত্র, শব্দাংশ এবং বর্ণ যুগপৎ ব্যবহার করেছিল। মিশরীয় লিখন পদ্ধতি হায়ারোগ্লিফিক্স নামে পরিচিত, যার অর্থ পবিত্র লিপি। প্রাচীন রাজবংশের যুগে মনের ভাব প্রকাশের জন্য মিশরে 24টি হায়ারোগ্লিফিক চিহ্ন বা বর্ণমালা ব্যবহার শুরু হয়। মিশরীয় লেখা অনুসরণ করে ফিনিশীয়রা ইংরেজি 22টি বর্ণ উদ্ভাবন করেছিল। পরবর্তীতে গ্রিকরা ই, আই, ও, ইউ, এ 4টি স্বরবর্ণ বা ভাওয়েল যোগ করে আধুনিক ইংরেজির বর্ণমালার 26টি বর্ণ সম্পূর্ণ করেছিল। সাহিত্য। পিরামিড, মন্দির ও সমাধি গাত্রে খোদাইকৃত লিপিমালাই ছিল মিশরের প্রাচীনতম সাহিত্য। কিংবদন্তি, ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্ম, সঙ্গীত, জাদুবিদ্যা, শ্লোক, রূপকথা, পৌরাণিক কাহিনী প্রভৃতি ছিল সাহিত্যের মূল বিষয়বস্তু। মিশরে ধর্মভিত্তিক সাহিত্য চর্চার নিদর্শন হিসেবে বুক অফ দ্য ডেড বা মৃতদের পুস্তক, সিহানুর রূপকথা, দ্য টেল অফ সিহানু
সর্বাধিক জনপ্রিয় সাহিত্য হিসেবে খ্যাতি অর্জন করেছিল। প্রাচীন রাজবংশীয় যুগে মিশরে ধর্মকে রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহারের উদ্দেশ্যে প্রধানত সাহিত্য রচিত হতো। মধ্য রাজবংশের যুগে, বিশেষ করে দ্বাদশ রাজবংশের যুগে মিশরীয় সাহিত্যে ধর্মনিরপেক্ষতার স্থান পায়। রূপকথা, উপাখ্যান, গ্রামীণ ছড়া, বীরত্বগাথা, প্রেমের অমর কাহিনী প্রভৃতি সাহিত্যের উপজীব্য বিষয় হিসেবে প্রাধান্য পায়। সাহিত্যে ব্যাপক উৎকর্ষ ও বৈচিত্র্যের জন্য দ্বাদশ রাজবংশকে মিশরীয় সাহিত্যের ধ্রুপদী যুগ বলে অভিহিত করা হয়। মিশরীয় সাহিত্য গদ্য নির্ভরের তুলনায় পদ্য নির্ভর বেশি ছিল। বিজ্ঞান: মিশরীয় গণিত, জ্যামিতিক, ত্রিকোণমিতি, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসা শাস্ত্রে বেশ পারদর্শী ছিল। তারা পিরামিড ও মন্দির নির্মাণের জন্য প্রকৌশল বিদ্যা অর্জন করেছিল। ওজন ও পরিমাপের একক ছিল ভেবেন। ভেবেন আধুনিক 14 গ্রামের সমান। 365 দিনে বছরে 12 মাস এবং 1 মাসে 30 দিন তারাই প্রথম গণনা করেছিল। আধুনিক বর্ষপঞ্জিতে মিশরীয়দের অবদান অনস্বীকার্য। শল্য চিকিৎসায় মিশরীয় শল্য বিশেষজ্ঞের বিশেষ দক্ষতা ছিল। হৃদযন্ত্রের গুরুত্ব ও নারীর তাৎপর্য তারা অনুধাবন করতে পেরেছিল। চিকিৎসা বিজ্ঞানে মিশরীয়রা পারদর্শিতা অর্জন করেছিল। মিশরীয়রা প্যাপিরাস নামক গাছের পাতা থেকে কাগজ তৈরি করেছিল। তারা অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, জ্যামিতি ও প্রকৌশল শাস্ত্রে যথেষ্ট উন্নতি লাভ করেছিল। মিশরীয়রা সময় নিরূপণের জন্য ছায়াঘড়ি, পানিঘড়ি এবং বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার আবিষ্কার করেছিল। আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার প্রচলনও মিশরেই প্রথম শুরু হয়েছিল। নারীর মর্যাদা: মিশরীয় সমাজে নারীর উচ্চ মর্যাদার অধিকার ছিল। নারীরা উচ্চ মর্যাদার অধিকারী ছিল। মিশরীয় সমাজ ছিল মাতৃতান্ত্রিক। সম্পত্তি ও সিংহাসনের উত্তরাধিকার এবং সন্তানের বংশগণনা মায়ের দিক থেকে হতো। নারীরা তাদের স্বামীকে তালাক দেওয়ার অধিকার লাভ করেছিল। তবে মিশরীয় মাতৃতান্ত্রিক ব্যবস্থায় পুরুষের উপর স্ত্রীর কর্তৃত্ব স্থাপিত হয়নি। মিশরীয় মেয়েরা আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতো, ব্যবসা বাণিজ্য চালাতো, একাকী চলাফেরা করতো। ভোজ সভায় পুরুষের পাশাপাশি বসতো। স্ত্রী ছিল পুরুষের সঙ্গিনী। পুরুষের সমস্ত কাজকর্মে স্ত্রী পাশে থাকতো। মনীষী ম্যাক্স মুলার বলেছেন, মিশর নারী জাতিকে যে উচ্চ আইনগত মর্যাদা দিয়েছে অন্য কোনো প্রাচীন বা আধুনিক জাতি তা দেয়নি। মিশরীয় নারীরা প্রসাধনী সামগ্রী ব্যবহার করতো এবং রূপচর্চা করতো। 15. মিশরীয় সভ্যতার পতন: ঐতিহাসিকদের মতে দেশের অভ্যন্তরীণ কোন্দল, ধর্মীয় অস্থিরতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, নিম্ন শ্রেণীর জনসাধারণ সহ দাসদাসীদের উপর অভিজাত শ্রেণীর অত্যাচার প্রভৃতি মিশরীয় সভ্যতার বিপর্যয়ের প্রধান অন্যতম কারণ। খ্রিস্টপূর্ব 525 অব্দে পারস্য রাজশক্তি মিশর দখল করলে মিশর পারস্যের অধীনতা স্বীকারে বাধ্য হয়। পরবর্তীতে মহাবীর আলেকজান্ডার মিশর দখল করে নিলে খ্রিস্টপূর্ব 323 অব্দে মিশরীয় সভ্যতার পতন ঘটে। আর রাজনৈতিক স্বাধীনতা হারালেও বৈষয়িক ক্ষেত্রে বহুদিন পর্যন্ত মিশরীয় সভ্যতার ধারা বজায় ছিল। উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি মিশরীয় সভ্যতা থেকে আমরা আধুনিক কৃষি ব্যবস্থা, সেচ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, আমলাতান্ত্রিক ব্যবস্থা, সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন, বর্ণমালা ও লিখন পদ্ধতি, ওজন পরিমাপ, কাগজ তৈরি, বর্ষপঞ্জি, ঘড়ি, বিভিন্ন ধাতব দ্রব্যের ব্যবহার প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। এছাড়াও আধুনিক স্থাপত্যবিদ্যা, ভাস্কর্য, প্রকৌশল, চিকিৎসা বিজ্ঞান, কাগজ আবিষ্কার সহ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তাদের উন্নতি ছিল অভূতপূর্ব। এছাড়াও জ্যোতির্বিদ্যা, জ্যামিতি, বীজগণিত প্রভৃতি বিষয় সম্পর্কেও আমরা মিশরীয় সভ্যতা থেকে সামগ্রিক ধারণা পাই। পরিশেষে আমরা বলতে পারি মানব সভ্যতা বিকাশে মিশরীয় সভ্যতার গুরুত্ব অপরিসীম।